স্টেডিয়াম বুলেটিন co-powered by Only Watches এবং JIS University Transforming Education সহ-নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. টি-20 বিশ্বকাপ জয় পেল ভারত, আর এই নিয়ে পরপর দুবার টি-20 বিশ্বকাপ জয়। প্রথম জয় পেয়েছিল এই ফরম্যাটে 2007-এ, তারপর 2024, আর এবার 2026 টি-20 ফরম্যাটে বিশ্বকাপ জয় করলো ভারত। আর এই নিয়ে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আপনাকে কিছুক্ষণ আগে অন্য ড্রেসে দেখলাম, আর এখন হঠাৎ করে ড্রেস পরিবর্তন কেন? কারণ একটা কথা আছে, ইন্ডিয়ান টিমে যারা সাপোর্ট করে তারা বলে ব্লিড ব্লু, মানে সবসময় নীল। ইন্ডিয়ান টিমের ড্রেস হচ্ছে নীল, তাই এখন জেতার পরে সো অবভিয়াসলি নীলটাই এখন ড্রেস কোড হবে। এবং এটা দুর্ধর্ষ একটা জয় তাসমিনা, কারণ এই জয়টা, প্রথম জয়টা 2024-এ ভারতকে একটা বড় স্বীকৃতি দিয়েছিল। এই জয়টা ভারতকে অন্তত সাদা বলের ক্রিকেটের এপিসেন্টার হিসেবে ভারতকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেল। টেস্ট ক্রিকেটে ভারতের ইদানিং সময়টা ভালো যাচ্ছে না, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত হেরে গেছে, আপাতত প্রথম 3 দেশের মধ্যেও ভারত নেই। কিন্তু সাদা বলের ক্রিকেটে যে আমরাই শ্রেষ্ঠ, আমরা আইপিএল তৈরি করেছি, আইপিএল থেকে প্লেয়ার তুলেছি, এবং এই যে আইপিএলের যে 2008-এ শুরু হয়েছিল, তার ফাইনালি ফসলটা 18 বছর বাদে ভারতীয় ক্রিকেট আজকের রাত্রিরে প্রমাণ হয়ে গেল যে ভারতীয় ক্রিকেট সাদা বলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। গৌতম দা, আজকের জয়ের নায়ককে, যদিও অনেকেই এই দাবিদারের তালিকাতে রয়েছে, তবে আপনার মনে হয় কে আজকের নায়কটাকে? আজকের নায়ক এককভাবে কাউকে বাছা খুব ডিফিকাল্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন দুজনে, জসপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেল। দুজনে 2 গুজরাটি 7 উইকেট নিয়েছেন মিলিতভাবে, 4 উইকেট এবং 3 উইকেট। জসপ্রীত বুমরা নিউজিল্যান্ডের সঙ্গে পারফরমেন্স তথাকথিত ভালো ছিল না। আমরা কালকে বলছিলাম স্টেডিয়াম বুলেটিনে যে অন্য টিমের সঙ্গে যদি লেটার মার্কস হয় তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে 72, অন্য কোনো টিমের সঙ্গে যেখানে 95 সেখানে 72, কিন্তু সেই টিমের বিরুদ্ধে 4 উইকেট, যেটা কপিল দেব মাঠে বসে দেখলেন। আমার যতদূর মনে হয় এই পরিণত জসপ্রীত বুমরাকে কপিল দেব কখনো মাঠে বসে দেখেননি, এবং দেখলেন যে তার রাজপাটটা যথেষ্ট ঠিকঠাক উত্তরাধিকারে যাতে স্থানান্তরিত হয়েছে। ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন খুব ভালো ব্যাট করেছেন, অভিষেক শর্মা ভালো খেলেছেন, কিন্তু আমি স্টিল বলবো ঈশান কিষণ, যার মাসতুতো দিদি কালকে শিলিগুড়ির কাছে মোটর দুর্ঘটনায় মারা গেছেন, তিনি 3টে দুর্দান্ত ক্যাচ নিলেন এবং ওইরকম একটা 54 রানের ইনিংস খেললেন। খুব গুরুত্বপূর্ণ তার পারফরমেন্স আজকে। গৌতম দা, আপনার সঙ্গে আমরা আলোচনায় থাকবো, তবে এই মুহূর্তে আহমেদাবাদ থেকে সরাসরি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, তুমি খুব কাছ থেকে এই ম্যাচ পর্যবেক্ষণ করলে, তুমি স্টেডিয়ামে উপস্থিত ছিলে, কি মনে হচ্ছে আজকে এই যে জয় ভারতের টি-20 বিশ্বকাপে? মানে দিওয়ালির আবহ, রাতের আকাশ রঙিন, এবং নতুন করে বোধহয় স্বাধীনতা নেমে আসলো ভারতীয় দলের উচ্ছ্বাস। এবং শুধু উচ্ছ্বাস বললে হয়তো ভুল হবে, প্রত্যেককে যারা এখানে দেখছেন ম্যাচ, প্রত্যেকে কিন্তু এই টিমের অঙ্গ, এমনটা আজকে প্রথম বল থেকেই মনে হয়েছে। এবং প্রত্যেকে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ, মানে দর্শকদের, মানে 1,20,000 30,000 দর্শকটা আমি এক করে বলছি। আর এই মুহূর্তে যে সেলিব্রেশনটা শুরু হলো, এটা কিন্তু সারা রাত চলবে। এখান থেকে টিম বাস বেরোবে, যখন তারপরে একদম প্রসেশন করে কিন্তু এখানে দর্শকরা বেরোবে। এবং আজকে ম্যাচ নিয়ে যদি বলো, আমার সঙ্গে আজকে ইনিংস বিরতিতে কথা হচ্ছিল অভিষেক শর্মার বাবার সঙ্গে। তিনি গতকাল এসেছিলেন স্টেডিয়ামে, তার ছেলের প্র্যাকটিস দেখছিলেন, এবং অভিষেক শর্মার বাবা একটা খুব সিগনিফিকেন্ট কথা বললেন। তিনি বললেন যে আমি ছেলেকে একটা কথাই বলি গতকাল, যে সবাই সবকিছু ভুলে যাবে যদি আজকের ম্যাচটা ভালো খেলো। আগের কি করেছো, আগে কটা ম্যাচে রান পাওনি, কতদিন রান পাওনি, তোমার কত স্ট্রাইক রেট ছিল। তোমাকে একটু বিরত করলাম, আমার সঙ্গে স্টেডিয়ামে এই মুহূর্তে গৌতম ভট্টাচার্য রয়েছেন উপস্থিত, তো উনি তোমাকে প্রশ্ন করবেন। জয় 96 রানে জয়, কাপ ফাইনালটা বিশাল ব্যবধান, তার মধ্যে 2 গুজরাটি মিলিতভাবে নিয়েছেন 7 উইকেট। গুজরাট কি আরো বেশি আনন্দিত আজকে? আমি ওটাই বলছিলাম গৌতম দা, এই মুহূর্তে একদম দিওয়ালি। আমি আপনাকে বলছিলাম মেরিন ড্রাইভে যে কবে হোলি, এই সংলাপটা চলছিল ওয়াংখেড়েতে, এবং এই মুহূর্তে হোলি হয়তো শুরু হয়নি, তবে দিওয়ালি কিন্তু খুব ভালো মতন শুরু হয়ে গিয়েছে। এবং রাতের আকাশ রঙিন, আর যেখানে নাকি এই পারফরমেন্স, গুজরাটি ক্রিকেটারদের এরকম পারফরমেন্স
এখানে বুমরার বড় হয়ে ওঠা, আমি আর আপনি দুজনেই গিয়েছিলাম নির্মাণ স্কুলে, তাই এখানে একটা আলাদা কিন্তু তাদের ফ্যান ফলোয়ার্স রয়েছে। এবং এই মুহূর্তে যদি দৃশ্যটা বলি, একেবারে সেলিব্রেশন চলছে, নতুন করে যেন স্বাধীনতা ভারতের, এবং ভারতীয় ক্রিকেটের হয়তো নতুন দিক উন্মোচন হলো। এবং এই যে তারকা, কালকে ঈশান কিষানকে অনেক কাছ থেকে দেখেছি, তার সঙ্গে লাঞ্চ করেছি, এবং একদম কুল কাম, অনেকটা ট্রান্সফর্ম, অনেকটা পরিবর্তিত ঈশান কিষান আজকে এই যে গুরুত্বপূর্ণ ক্যাচগুলো তিনি নিলেন এবং একটা দুর্দান্ত ইনিংস খেললেন, সঞ্জু স্যামসনের সঙ্গে একটা লম্বা পার্টনারশিপ করলেন। এগুলোর জন্য একটা ডিসিপ্লিন দরকার। তার কোচের সঙ্গে আজকে আগাগোড়া বসে খেলা দেখি আমি উত্তম মজুমদার। তিনি বলছিলেন যে যখন তিনি বাদ হয়ে গিয়েছিলেন সেই সময় তাকে গীতা পাঠ এবং হনুমান চালিসা পাঠ এগুলো তিনি করতে বলতেন। এবং খেলাটা তো রয়েছে, খেলাটা তো থাকবেই, পরিশ্রম তো করতেই হবে, তবে আউট অফ দ্য বক্স এগুলো কিন্তু তিনি করেছে এবং তারপরে এর ফলটা পাচ্ছে। এবং আরো একটা কথা যে প্রত্যেকের প্রার্থনা কোথায় কাজ করে, তিলক বর্মার কথা বলছি। তিলক বর্মার হয়তো বিশাল কিছু কন্ট্রিবিউশন নেই, তবে তার কোচ আজকে এসছেন হায়দ্রাবাদ থেকে এবং পুরোটা স্পন্সর করছেন তিলক বর্মা। তিলক বর্মার কোচ আজকে উপোস করেছিলেন সারাদিন, বলেছেন যে আমি জল স্পর্শ করবো না ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতা না পর্যন্ত। আমি নিশ্চিত যে এরপর তিনি নিশ্চয়ই জল স্পর্শ করবেন। এবং প্রত্যেকের প্রার্থনা, 120 কোটি মানুষের প্রার্থনা, এবং এক একজন ক্রিকেটারের পিছনে যে এই কোচেরা রয়েছেন, কারো বাবা রয়েছেন, অভিষেক শর্মার বাবার কথা বলছিলাম, গতকাল তিনি এসেছিলেন স্টেডিয়ামে, আজকে ইনিংস বিরতির সময় তার সঙ্গে কথা হয় এবং তিনি একটা কথা স্পষ্ট হয়ে বললেন যে আমি আমার ছেলেকে একটা কথা বলি যে তুমি মনে করো যে এই একটা ম্যাচই তোমার জীবনের শেষ ম্যাচ এবং সেই ম্যাচ হিসেবেই তুমি খেলো, এবং যদি এই ম্যাচে ভালো করতে পারো, আগে কি করলে না করলে কিচ্ছু মনে রাখবে না মানুষ। একই কথা ভেঙ্কটেশ প্রসাদ আজকে এসেছিলেন প্রেসিডেন্ট বক্সে, তিনি একই কথা বললেন যে মহেন্দ্র সিং ধোনির রান সংখ্যাটা কত 91 বাদ দিলে 2011 সালে, আজকে অভিষেক শর্মা যদি আরেকটু বেশি রান করতো তাহলে কিন্তু সবকিছু ধুয়ে মুছে সাফ হতো। এবং তার যে ইনিংসটা সেটা অবশ্যই প্রশংসনীয়, এবং কোথাও গিয়ে পড়লো সেই আগের ব্যর্থতার দিকে অভিষেক শর্মার। এবং এই মুহূর্তে গৌতম দা আমি কথা বলতে পারছি না, শিহরণ চারদিকে, কারণ ওয়ার্ল্ড কাপ জিতছে ইন্ডিয়ার মাটিতে। যে টুকটাক গুলো গম্ভীর করেছিলেন, হোটেল চেঞ্জ করে ফেলেছেন, যে হোটেলে তাজ স্কাইলাইনে এখন করেছেন সে আইটিসি নর্মদা পার করে, আইটিসি নর্মদায় না, যেখানে আইসিসি বুক করে ফেলেছিল হোটেল ভারতের জন্য, এগুলো কোথাও না গিয়ে কাজ হয়েছে। এবং একই সঙ্গে ক্রিকেটটা তো রয়েছে, বেটার ক্রিকেট তো খেলতেই হবে, সেটার সঙ্গে তো কোনো রকম কম্প্রোমাইজ করা যাবেই না। তবে কোথাও গিয়ে প্রার্থনা, এই যে গম্ভীর টুকটাক দিয়ে একসঙ্গে কাজ করেছে এবং অবশেষে ভারতের একটা বিশাল জয় এবং ভারত বিশ্বজয়ী। এবং নিজের চোখে এগুলো যে দেখা, এটাও কিন্তু একটা বিরাট প্রাপ্তি। গৌতম দা, জয়জ্যোতি, গম্ভীরের জ্যোতিষীর কাছে কি তুমি যাবে বলে ভাবছো? মনে হচ্ছে এবার যেতে হবে, কারণ গৌতম গম্ভীরের একটা ট্র্যাডিশন দেখতে পাচ্ছি, ট্রেন্ড দেখতে পাচ্ছি যে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু মন্দিরে যাচ্ছেন, সেটা কলকাতার কালীঘাট হোক, সেটা মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক হোক, সেটা ইন্দোরের মহাকালেশ্বর মন্দির হোক। গম্ভীরের এই যে প্রার্থনা কোথাও গিয়ে লাল বলের ক্রিকেটের ব্যর্থতাকে হয়তো ঢেকে দিচ্ছে। তবে আজকের দিনে কোনো ক্রিটিসিজম করবো না গৌতম গম্ভীরের, সাদা বলের ক্রিকেটের ড্যাম গুড কোচ, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এবং আজকে সত্যি তিনি বিশ্ব চ্যাম্পিয়ন কোচ, এই গৌতম গম্ভীর ভুলে গেলে চলবে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও কিন্তু জিতিয়েছিল এই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই। তাই এটাই বলবো যে এই মুহূর্তে এই রাতটা গম্ভীরের, এই রাতটা হয়তো টিম ইন্ডিয়া, হয়তো না অবশ্যই টিম ইন্ডিয়ার, এবং এই রাতটা ভারতীয় কোটি কোটি ক্রিকেট ফ্যান্সের, যারা এই স্টেডিয়ামে বসে চাক্ষুষ করছেন তাদের জন্য তো অবশ্যই, এবং যারা বিভিন্ন প্রান্তে রয়েছেন ভারতবর্ষের বা ভারতের বাইরে প্রবাসী ভারতীয় রয়েছে, এই মুহূর্তে সেলিব্রেশন চলছে। আমি নিশ্চিত এই রাতের আকাশ যে রঙিন হচ্ছে আহমেদাবাদের, এই মুহূর্তে মোতেরার আকাশ যে রঙিন হচ্ছে, এই রঙিন আকাশটা নিশ্চয়ই কলকাতা বা দিল্লি বা মুম্বাই বা চেন্নাই বা ব্যাঙ্গালোরে হচ্ছে। এবং এই মুহূর্তে সত্যি উৎসবের আকার নিয়েছে আহমেদাবাদ সহ একদম গোটা ভারতবর্ষ। আর দিওয়ালি আর দোলের অদ্ভুত এক মিশেল ধরা পড়ছে এই মুহূর্তে। গৌতম দা, জয়জ্যোতি, তোমায় বারবার বলেছিলাম মাঠে আবির নিয়ে যেতে, তুমি আবির নিয়ে যাওনি। তুমি সেই সাদা শার্ট পরে গেছো, কমপ্লিটলি রং স্ট্র্যাটেজি, নিউজিল্যান্ডের মতো স্ট্র্যাটেজি আজকের দিনে সাদা শার্ট পরে যাওয়া। কিন্তু আমার একটা কথা বলো যে তুমি আজকে প্রেস বক্সে না বসে ভিআইপি গ্যালারির নিচে একটা তোমার স্ট্র্যাটেজিক্যাল ইয়েতে ভিআইপি গ্যালারির নিচে একটা জায়গা করেছিলে, তো ভিআইপি গ্যালারিতে কি ঘটছিল ম্যাচের মধ্যে? ভিআইপি গ্যালারিতে এসেছিলেন জয় শাহ, ভেঙ্কটেশ প্রসাদ, নিরঞ্জন শাহ, এরা প্রত্যেকে এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন। এবং আমি ওখানে বসার ক্ষেত্রে বসার জন্য
লাকিলি আমার সঙ্গে আজকে আবার অভিষেক শর্মার বাবার সঙ্গে কথা হয় এবং টোটালি আমি আগাগোড়া ম্যাচটা দেখি উত্তম মজুমদার, যিনি ঈশান কিষানের কোচ, যাকে মানে অনেক ক্রিকেটার আছে যারা বিরাট আকারে পৌঁছে যাওয়ার পর কোচকে প্রাধান্য দেন না বা ও রুটকে ভুলে যান। আমি নিজে চাক্ষুষ করেছি কালকে যে তিনি কোচকে কতটা সম্মান করেন, কোচ যখন সামনে গেলেন তাকে প্রণাম করলেন, এই জিনিসগুলো কিন্তু মানে আমায় বলো অভিষেক শর্মার বাবা কি করছিলেন অভিষেক শর্মা রান করার সময়? অভিষেক শর্মার বাবা দুটো হাত জড়ো করে বসেছিলেন এবং মানে যতক্ষণ অভিষেক শর্মা ব্যাট করছেন তিনি একদম মানে স্টিল, তাকে নড়ানো যাচ্ছে না। এবং যখন আউট হলেন তখন আমি সাহস করে একটু কথা বলি এবং তিনি ওই একটা কথাই বললেন যে আরেকটু রান করতেই পারতেন অভিষেক শর্মা, এবং কালকে এটাই বলছিলেন যে আজকে যদি তুমি রান করে দাও, মানে আগামীকাল যদি রান করো তাহলে কিন্তু বাকি সমস্ত ব্যর্থতা ঢেকে যাবে। এবং ভেঙ্কটেশ প্রসাদ, আমি একটু আগেই বললাম যে এই সেম কথাটা কিন্তু বলেছেন আজকে যে মহেন্দ্র সিং ধোনির 91 বাদ দিয়ে রান সংখ্যা কত 2011 ওয়ার্ল্ড কাপে, রান সংখ্যা কিন্তু তেমন কিছু নেই। সুতরাং ওই 91টা সবাই মনে রেখেছে। তাই আজকের রাতটাই কিন্তু ক্রিকেটারদের রাত ছিল এবং অভিষেক শর্মা অবশ্যই আজকে সফল, ঈশান কিষান সফল। সঞ্জু স্যামসনের কথা তো ছেড়েই দিলাম, ইডেন গার্ডেন্সে টি20 পর থেকে মানে তিনি একদম পরিবর্তিত ভার্সন এবং সব মানে টোটাল টিম এফোর্ট, তিলক ভার্মার ভালো দুটো ক্যাচ, তাই সব মিলে এটাই বলবো যে এই মুহূর্তে ভারতীয় দল সেলিব্রেট করছে। আর আমি যেখানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই সামনেই কিন্তু টিম বাস, যখন ভারতীয় দল বেরোবে আমি দেখতে পাচ্ছি এখানে সারি সারি লাইন এবং এই যে একটা ট্রুপ, এটা কিন্তু পুরো টিম হোটেল পর্যন্ত যাবে প্রসেশন করতে করতে। তাই এটি বলছি আজকের রাতটা, এই যে 8ই মার্চের রাতটা, এটা কিন্তু ভোলার নয়। 19 নভেম্বর রাত আপনি ছিলেন এই মোটে রাতে এবং আমিও ছিলাম, সেটা অবশ্যই আমরা ভুলতে চাইবো। রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্স করতে এসেছিলেন, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের রাতটা কিন্তু সবকিছুর মনে হয় সাত মোটের। এই স্টেডিয়াম নিয়ে অনেক কিছু বলা হয়েছিল এর আগে, তবে সবকিছু মনে হয় ঘুচিয়ে দিল এই বিরাট। জয়জ্যোতি তোমায় থামাচ্ছি, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ক্রিকেটাররা নানান রকম কুসংস্কারে বিশ্বাস করেন। আমি দেখলাম টানা দুবার তুমি ঈশান কিষানের সঙ্গে আগের দিন দেখা করতে গেলে ঈশান কিষান রান করে দিচ্ছেন, এরপরে তো যে কোনো বড় ম্যাচে তোমাকে ঈশান কিষানের সঙ্গে ঘুরতে হবে। এক্স্যাক্টলি, ঈশান কিষান কিন্তু এটাই বলেছেন যে এর আগে যখন তোমার সঙ্গে দেখা হলো দিল্লিতে, তারপরের ম্যাচে আমি নামিবিয়ার বিরুদ্ধে 24 বলে 61, তারপরের ম্যাচে 40 বলে 77 পাকিস্তানের বিরুদ্ধে। আজকের ম্যাচ গতকাল আমার সঙ্গে দেখা হয়েছে, লাঞ্চ করেছি, তারপরে আজকের ম্যাচের পারফরমেন্সটা মন্দ নয়, 24 বলে 56 এবং 3টি ক্যাচ এবং তার মধ্যে 2টি অসাধারণ ক্যাচ। তো এরপরে ওটাই বলছেন যে কলকাতা টিভিকে বলো যে পাঠাতে, যখন ঈশান কিষান ট্রাভেল মানে প্রবলেমে থাকবে এবং আমার সঙ্গে দেখা করলে আমি রান করব, ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়ার সাথে অ্যাটলিস্ট জয়জিৎকে যেন পাঠানো হয়। আচ্ছা, ঈশান কিষান আজকে যেরকম ইনিংসটা খেললেন এবং ক্যাচ ছিলেন, ওর কোচ কি করছিলেন ভিআইপি গ্যালারিতে বসে? কোচ আমার সঙ্গে বসে খেলা দেখছেন এবং তিনি মনে মনে কিছু একটা বলছিলেন, মানে ওই থাকে না একটা সংস্কার কুসংস্কার যাই বলি না কেন, তিনিও আজকে একটা সংকল্প করে রেখেছেন, যে মানসিক করে রেখেছেন যে ঈশান রান করলে ভারত ওয়ার্ল্ড কাপ জিতলে পুজো দেবেন। এবং টোটালি তিনি এই প্রথমবার এটা বলে রাখি যে ঈশান কিষানের খেলা দেখতে এলেন মাঠে, ওয়ার্ল্ড কাপ ফাইনালের খেলা টিকিটটা করে দিয়েছেন ঈশান কিষানি প্রেসিডেন্ট গ্যালারিতে এবং আগাগোড়া আমার সঙ্গে বসে খেলা দেখেছেন। আর মানে যখন ঈশান বেরোচ্ছেন অর্ধশতরান করে, চোখ ভিজে আসছে, মানে এটাই হচ্ছে মানে সার্থকতা। যে ছেলেকে 11 বছর বয়স থেকে তিনি বড় করেছেন, তার খেলা দেখছেন, তিনি ওয়ার্ল্ড কাপ ফাইনালে এরকম পারফর্ম করছেন এবং যখন সবাই ইন্ডিয়া কিষান ঈশান বলে ক্ল্যাপ করছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কাঁদছেন। আর এটা ভীষণ মানে কি বলবো, আমি নিজেও ইমোশনাল হয়ে পড়ছি এবং এটাই মনে হয় শেষ মানে সবার প্রার্থী, যে সবার প্রার্থনা। আজকে দেখুন তিলক ভার্মার কোচ আজকে সকালে এসছেন, তিনি ব্রত রেখেছেন জল স্পর্শ করবেন না। ঈশান কিষানের কোচে এসছেন, ওখান থেকে সূর্যকুমার যাদবের কোচও যথেষ্ট স্যাক্রিফাইস করছেন সূর্যকুমারের জন্য। সব মিলে সবার প্রার্থনা যখন একসঙ্গে হয়ে যায়, মানে আগার কিছু চিজ আর দিল সে চাহো তো পুরি কায়নাত জুট জাতে হ্যায় উনসে মিলানে কে লিয়ে, শাহরুখ খানের বিখ্যাত ডায়লগ, এটা বোধহয় বাস্তবেও এই মুহূর্তে সাংঘাতিকভাবে চলছে এবং যা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আহমেদাবাদের মতো রাতে, সত্যি মানে এই রাত কোথাও গিয়ে 2011 2রা নভেম্বরের রাত এক বিন্দুতে মিলিত হচ্ছে। গৌতম দাস, 2রা এপ্রিলের রাত ওয়াংখেড়েতে। কিন্তু আমি একটা কথা তোমায় বলতে চাই যে এই প্রথম বোধহয় কপিল দেব এদিন মাঠে এসেছিলেন, সব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরাই ছিলেন, কপিল দেব সম্ভবত এই প্রথম মাঠে বসে জসপ্রীত বুমরার বোলিং দেখলেন, যেদিন বুমরা 4 উইকেট নিলেন। কপিল দেবকে কি তুমি কোথাও দেখতে পেয়েছো? কপিল দেবের সঙ্গে কোনো কনভারসেশন হয়, হ্যাঁ তিনি এসেছিলেন অবশ্যই, তবে
কপিল দেব অবশ্যই খুশি হবেন জাসপ্রীত বুমরা যেরকম পারফর্ম করেছেন এবং যা মানে তার ঘরের মাঠ এবং বুমরাকে নিয়ে বুমরার স্কুলের যারা নাকি টিচার তাদের কিছু কিছু টিচার কিন্তু এসছিলেন আজকে। আমি নামটা এক্সাক্ট এই মুহূর্তে বলতে পারছি না। এবং বুমরার বেশ কিছু রিলেটিভ আজকে এসছেন এবং যখন বুমরা বল করতে ছোটেন এবং এই স্টেডিয়াম কিভাবে বুম বুম বুমরা মানে বুমরা করে স্লোগান তোলে সেটা কিন্তু না থাকলে সেই জিনিসটা না দেখলে কিন্তু বলা সম্ভব নয়। অবশেষে বুমরার এই পারফরমেন্স এবং ঘরের মাঠে পারফরমেন্স এরকম ওয়ার্ল্ড কাপ জয় আর কি মানে চাওয়ার থাকতে পারে। সব মিলিয়ে আজকের রাতটা অবশ্যই ভারতের এবং এই রাত ভোলার নয়। আচ্ছা, এই যে গৌতম গম্ভীর একটা তুকতাক করলেন, হোটেল চেঞ্জ করে, ড্রেসিং রুম চেঞ্জ করে, তুমি যে প্রেস বক্স চেঞ্জ করে গিয়ে ভিআইপি গ্যালারিতে বসলে, এটাও কি তুকতাক? এটাও টুকটাক। এবং আমার বসার কথা ছিল অ্যাকচুয়ালি মিডিয়া ওভারফ্লোতে। ঈশান আজকে সকালে টিকিটটা দিয়ে বলে তুমি আমার কোচের সঙ্গে থাকো, কিছু একটা হবে আজকে, ঠিক আছে। আমি আগাগোড়া ওই জন্য কোচের সঙ্গে ছিলাম। আর শেষ পর্যন্ত তার যে রানটা এবং তার যে 3টে ক্যাচ, এটা ভোলার নয়। আর অবশ্যই মানে কিছু না কিছু একটা তো ফ্যাক্টর হয়। মানে আমি এর আগের ম্যাচেও ছিলাম, আমি বলছি না আমি খুব লাক নিয়ে আসছি, কিন্তু কিছু না কিছু একটা ব্যাপার থাকে। ঈশানের সঙ্গে জয়জ্যোতির নামটা কিন্তু এবার একদম মানে লেগে যাচ্ছে। যখনই জয়জ্যোতির সঙ্গে দেখা হচ্ছে তখন কিন্তু ঈশান কিষান রান করতে না। এরকম ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে তার সঙ্গে আবার তিনি কাউকে লাঞ্চ করে ইচ্ছে করে ইন্টেনশনালি যে কাল রান আয়েগা মেরে ব্যাটসে, দেখলে না আজকে রান কিন্তু এসছে এবং অর্ধশত রান করেছেন। এবং শুধু অর্ধশত রান নয়, 3টি ক্যাচ। আর ঈশান কিষানের কোচ যিনি প্রথমবার আসতেন তার ব্যাটিং দেখতে, তিনি কাঁদছিলেন যখন অর্ধশতরান করে ফিরছেন প্যাভিলিয়নে। তাই সব মিলিয়ে আবেগ বিহল পরিবেশ এই মুহূর্তে। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এর থেকে ভালো আর কি হতে পারে? মানে এত বছরের মানে সাধনা, এত বছরের অনুশীলন সবকিছু গিয়ে আজকে কোথাও যেন সার্থক রূপ পেল গৌতম দা। তাসমিনা, জয়জ্যোতি যে ছেলে গিয়েছিল ক্রিকেট বিজ্ঞানে নির্ভর হয়ে, সে টি-20 বিশ্বকাপ থেকে ফিরছে তুকতাকে নির্ভর হয়ে। না, এই গৌতম গম্ভীর নিজে টুকটাকে নির্ভর করছে সবকিছু। তাই আমিও এখন এটাই হয়ে গেছে। নাহলে আইসিসি নর্মদা গৌতমদা যেখানে আইসিসি বুক করে ফেলে ইন্ডিয়ান টিমের জন্য, সেই হোটেল গৌতম গম্ভীরের নির্দেশে চেঞ্জ করানো হয় এবং তার স্কাইলাইনে যায়, যেটা আমরা ব্রেক করি। তার কারণ হচ্ছে সেই টুকটাক এবং সাউথ আফ্রিকার ওটা হোম হোটেল ছিল এবং সেখানে সাউথ আফ্রিকা একটা ম্যাচও হারেনি। আজকে কিন্তু প্রমাণিত যে এই আহমেদাবাদে এই ওয়ার্ল্ড কাপই সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারত হেরে গিয়েছিল, আজকে ভারত জিতলো। টুকটাক কিনে যাই না, তবে সব মিলিয়ে একটা মানে কিছু কাজ করেছে এবং ভারত জিতেছে। সবার আগে বলতে হবে ভালো ক্রিকেট খেলেছে ভারত এবং যার জন্য আজকের এই জয়। অবশেষে ভারত বিশ্বজয়ী এই মুহূর্তে আহমেদাবাদের রাতের আকাশে। জয়দা, আমার একটা প্রশ্ন আছে। জয়দা, এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে অপয়া বলা হচ্ছিল, তো এই অপয়া শব্দটা কি তাহলে এবার ঘুচলো নরেন্দ্র মোদী স্টেডিয়ামের জন্য? তুমি তো খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করলে, ফ্যানেরা কতটা উচ্ছ্বসিত ছিল আজকে? এই জন্যই তো এত টুকটাক। এবং অবশেষে যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় কোনো দল, তারপরে বোধহয় আর অপয়া বলা যায় না। কারণ যে স্টেডিয়ামে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম বা মোতেরা যাই বলো না কেন, সেটা এখন আর মনে হয় সেই মানে সেই সাপটা মোচন হয়ে গিয়েছে যেটা ছিল আর কি আগে, যেটা আমরা বলছিলাম। তবে আমার ওই রাতের কথা মনে পড়ছে 19শে নভেম্বর, যে রাহুল দ্রাবিড় এসছেন, সমস্ত রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিলেন, তার কয়েক মাস পরে টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করলেন এবং তার 2 বছর পর আবার এখানে সেই টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। এই দৃশ্য ভোলার নয়, মানে লাইফ টাইম মেমোরি এটা। সাংবাদিক হিসেবেও আমার যে সামনে থেকে দেখলাম এবং যার সঙ্গে গতকাল এতটা সময় কাটালাম, তিনি এই জয়ের অন্যতম কাণ্ডারি ঈশান কিষান। এবং বাকিদের কথা বলতে হবে, সঞ্জু স্যামসন একদম নিজেকে বদলে ফেলেছেন, তার এত সমালোচনা হয়েছে। অথচ গতকাল সূর্যকুমার যাদব বারবার বলছেন যে আমাদের ভরসা ছিল, আমরা জানতাম যে তিনি ক্লিক করবেন এবং অবশেষে তিনি ক্লিক করলেন। এবং একটা কথা কালকে খুব দামি কথা বলেছেন সূর্যকুমার, নিজে রান করেননি হয়তো, তিনি বলছেন যে তিনি কিন্তু আউট অফ ফর্ম ছিল না, মানে সঞ্জু স্যামসনের কথা বলছি, তিনি হয়তো রান পাচ্ছিলেন না, তবে তিনি ফর্মে ছিলেন, তার ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল। এবং সেই জন্যই আমি এবং গৌতম গম্ভীর মিলে ডিসিশন নিই তাকে ওপেন করানো হোক। এবং শেষ পর্যন্ত ওই যে ইডেন গার্ডেন্সের 97, ইডেনের 97 তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপরে হয়তো তিনি আরো সেঞ্চুরি করবেন, তবে ইডেন গার্ডেন্সের 97টার মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে যে ইনিংসটা খেললেন 80-র উপরে, এটাও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনাল, প্রেশার থাকবে, 1,20,000 মানুষ দেখছে। সেখানে দাঁড়িয়ে পারফর্ম করতে গেলে নার্ভটাকে ঠান্ডা রাখতে, তুমি অনেক বড় ক্রিকেটার হতে পারো, তুমি অনেক পারদর্শী ব্যাটার হতে পারো, তোমার কাছে অনেক ইম্প্রোভাইজিং শট থাকতে পারে, তবে 1,20,000 বিশ্বকাপ ফাইনাল
সামনে নিউজিল্যান্ড, এটা কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়। তাই অবশেষে ভারতের জয়, সঞ্জু স্যামসন নিজেকে আরেকবার প্রমাণ করলেন। আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে ঈশান কিষান কালকে একটা কথা বলেছিলেন, যেটা বলতে ভুলে যাচ্ছিলাম। ঈশান কিষান বলছিলেন যে আমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল মনে করে খেলবই না, আমি মনে করবো এটা সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টে খেলছি এবং সেই অনুযায়ী ব্যাটিং করব, মানে যাতে প্রেশারটা লাঘব করা যায়। অবশেষে তিনি সফল এবং অর্ধশত রান তার নামের পাশে জল করছে। এই মুহূর্তে সেলিব্রেশন কিন্তু চলছে তাসমিনা, সেলিব্রেশনে একদম মাতোয়ারা এই মুহূর্তে আহমেদাবাদ। এই সেলিব্রেশন ভোর পর্যন্ত চলবে। আমাদের মানে আমরা কলকাতা টিভি কিন্তু টিম ইন্ডিয়ার সঙ্গে টিম হোটেল যাব, কি হয় ওখানে সব দৃশ্য তুলে ধরবো, যে কি চলছে সেলিব্রেশন, কি প্ল্যানিং ইন্ডিয়ান টিমের পরে কি হতে চলেছে, সব মানে আফটার ম্যাচ সেলিব্রেশন। কলকাতা টিভি ডিজিটালে অবশ্যই চোখ রাখতে বলবো কলকাতা টিভি দর্শকদের। জয়জ্যোতি কি করে তিলক বর্মার কাছে গেছিল, কি করে ও পাহারা এড়িয়ে প্লেয়ারদের হোটেলে ঢুকে পড়ছে, লাঞ্চ খাচ্ছে, বলো তো তাসমিনা। গৌতম দা, আমরা এই আলোচনায় থাকবো, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই, একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। বিরতির পর ফিরে এলাম আমরা স্টেডিয়াম বুলেটিনে, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস অ্যান্ড কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি ট্রান্সফর্মিং এডুকেশন। জেআইএস ইউনিভার্সিটিতে J26 এর মাধ্যমে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। অ্যাডমিশনের জন্য আজই JISuniversity.ac.in এ অ্যাপ্লাই করুন। গিফট স্পন্সর বাই অ্যাশিওর। তবে আমরা যে আলোচনায় ছিলাম গৌতম দা, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে আপনি তো অনেক ওয়ার্ল্ড কাপ কভার করেছেন, আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তবে এই ওয়ার্ল্ড কাপে আপনি কি পরিবর্তন দেখলেন? এই ওয়ার্ল্ড কাপে আমি ইন্ডিয়ান টিমকে অনেক বেশি অ্যাগ্রেসিভ দেখলাম। এত অ্যাগ্রেসিভ ইন্ডিয়ান টিম এর আগে আমরা দেখিনি। এই ইন্ডিয়ান টিম তার একটা বড় কারণ রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় অনেকটা কাজ করে গেছেন, সেটাকে চমৎকারভাবে পরের লেভেলে নিয়ে গেছেন গৌতম গম্ভীর, সাদা বলে, লাল বলে নয়, সাদা বলে। এবং এমন একটা তুমি দেখবে ব্যাটসম্যানরা যারা নামছে, প্রথমত প্রত্যেকে প্রায় একটা টিমের 1 থেকে 8 অব্দি 6 মারতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের ক্রিকেটে। অকুতোভয়ে 6 মারতে পারে যে কোনো পরিস্থিতিতে। আজকে শিবম দুবে যে ইনিংসটা লাস্ট ওভারে খেলেন ভাবাই যায় না, 3টে উইকেট জিমিনিশন নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে মনে হচ্ছিল আবার টিমটা ধসে পড়লো, সেই অবস্থা থেকে আবার লাস্ট ওভারটায় পুরো ঘুরিয়ে দিলেন। এই যে টানা 6 মেরে যাওয়ার দক্ষতা এবং পরিস্থিতি কি আছে না আছে নির্ভর না ভেবে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা, এটা ইন্ডিয়ান টিমে আগে ছিল না। এই যে জয়জ্যোতি ঘোষের যে বন্ধু ঈশান কিষান, প্রথম বল থেকে সত্যিই মনে হচ্ছে যে জাস্ট একটা ফেস্টিভ্যাল ম্যাচ ক্রিকেট খেলছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে, ভাবাই যায়নি। এই টেম্পারামেন্টটা, ইন্ডিয়ান টিমের এই টেম্পারামেন্টটা হয়তো কখনো মহেন্দ্র সিং ধোনির ছিল, কখনো হয়তো তার পরবর্তীকালে সুরেশ রায়নার ছিল, যুবরাজ সিংয়ের ছিল, কিন্তু গোটা টিমের টেম্পারামেন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলবো ভারতীয় দলে আর একজন স্ট্রাইক বোলার দরকার। বোলিংটা এখনও আমি বলবো কিছুটা উইক জসপ্রীত বুমরাকে সাপোর্ট করার জন্যে, আর বাকি সব জায়গাগুলো নির্ভুল। এবং এটাকে যদি তুমি T20 ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা টিম বলো, আমার মনে হয় ভুল বলা হবে। আচ্ছা, আমাদের সঙ্গে জয়জ্যোতি ঘোষ রয়েছেন এখনো পর্যন্ত ফোন লাইনে। গৌতম দা, আপনি বিরতিতে যার আগে যে প্রশ্নটি করেছিলেন জয়দাকে আবার যদি করেন একবার। এই জয়জ্যোতি, আমি তো যতদূর জানি জার্নালিস্টদের ওই সব গিয়ে টিয়ে লাঞ্চ টাঞ্চ খাওয়া প্লেয়ারদের সঙ্গে করা বারণ, তুমি যে দুমদাম আহমেদাবাদের হোটেলে ঢুকে পড়ছো, কি ব্যাপারটা বলো তো? এখানে সমস্যাটা হচ্ছে যে বাকিরা রিপোর্টার হিসেবে ঢুকতে চাইছে, সেই জন্য ঢুকতে পারছে না। আমি যখন ঢুকি তখন হয় ঈশান কিষানের দাদা নয়তো তিলক বর্মার খুব কাছের বন্ধু, তো সেটার মানে রিলেশনশিপ ম্যাটার করছে এখানে, যে তুমি কি হিসেবে ঢুকছো। তুমি যদি রিপোর্টার হও তাহলে অ্যাক্সেস পাবে না, যত বড় রিপোর্টারই হও না কোনো অ্যাক্সেস পাবে না। এবং তুমি যদি বন্ধু হও খুব কাছের, তুমি যদি দাদা হও তাহলে অ্যাক্সেস পাবে এবং সেই জন্য ডিনার বা লাঞ্চও করতে পারবে। আমিও আজকেও যথারীতি লাঞ্চ করি তিলক বর্মার সঙ্গে। তো ব্যাপার এটাই যে সম্পর্কটা গড়তে হয়, সম্পর্কটা গড়ার জন্য টাইমও দিতে হয়। আর তিলক বর্মার আজকে যে প্রথম বলে ক্যাচটা পড়লো, এটাও দেখো তোমার, তুমি লাকি চার্ম হয়ে যেতে পারো, এরপর তিলক বর্মা আবার তোমাকে লাঞ্চ খাওয়াতে বলতে পারে। তবে এটা বলার বিষয় যে ওই যে বললাম না, প্রার্থনা কিছু না কিছু কাজ করছে। আর তার যে কোচ, তিনি তো আমাদের সাক্ষাৎকার দিয়েছেন কলকাতা টিভিকে। আচ্ছা জয়দা, তোমাকে একটু বিরত করলাম। এই যে T20 বিশ্বকাপ জয়, সেখানে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা একটি টুইট করেছেন, সেই টুইট আপনাদের দেখাবো। ভারতের জয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর টুইট। T20 বিশ্বকাপে পরপর দুবার জয় পেল ভারত, 2024-এর পর 2026, আর এই জয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই টুইট আর কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাদের দেখাবো, স্ক্রিনে নিয়ে আসা হবে। দেখতে পাচ্ছেন সেই টুইট আপনারা, যেখানে ভারতের পরপর দুবার টি20 বিশ্বকাপ জয় এবং সেই জয়তে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে নরেন্দ্র মোদী, তিনি টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের এই জয়ে। এবং খুব দ্রুত, মানে খেলা শেষ হতে না হতেই এতগুলো লম্বা লম্বা টুইট এসে গেছে। আমার মনে হয় তার একটা বড় কারণ তাসমিনা, কারণ অনেক আগেই বোঝা গিয়েছিল যে ভারতই বিশ্বকাপ জিতছে। শেষের দিকে ম্যাচটা কার্যত ভারতের জেতাটা, আমি কিন্তু 15 ওভার যখন চলছে তখন আন্দাজ করতে পেরেছিলাম। আপনি কত ওভারে আন্দাজ করেছেন? আমি যখন 92 ফর নো লস ভারত পাওয়ার প্লেতে, আমার তখন মনে হয়েছিল যে আজকে 6 ওভারে যখন 92 হয়ে গেছে, যদি নিউজিল্যান্ড ওপেনাররা দারুণ শুরু না করেন ভারত জিতবে। কারণ 6 ওভারে 92 মানে 220 প্লাস ধরে নেওয়া যায় যা ব্যাটিং লাইন আপ রয়েছে। কাজেই আমি তো বলবো যে লাস্টে আরও বেশি রান হতে পারতো, যেভাবে ইন্ডিয়ান টিম মাঝখানে 3টে উইকেট এক ওভারে চলে গেল। নইলে আজকে একটা সময় দেখাচ্ছিল ভারত এই রেটে গেলে 292 হয়ে যাবে এবং সমস্ত রেকর্ড হয়তো ভেঙে যেত। কিন্তু তুমি একটা বলছিলে তফাৎটা কি, আমি বলছি তফাৎটা হচ্ছে বার্বেডোসের যে ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তাতে কতগুলো ফ্যাক্টর কাজ করেছিল। একটা সূর্যকুমার যাদব দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন, যেটা অন্যদিন ক্যাচ হয় না। ঋষভ পন্থ খেলাটা স্লো করে দিয়েছিলেন, মানে ভারতকে অনেক খেটে খুঁটে 7 রানে জিততে হয়েছিল। আজকে জাস্ট উড়িয়ে দিয়েছে অপোনেন্টকে, জাস্ট উড়িয়ে দিয়েছে। এবং এখন আগামী 4 বছর জয়জ্যোতি ঘোষের কথা শুনতে হবে যে ও মাঠে ছিল বলে ভারত এত বড় ব্যবধানে জিতেছে। গৌতমদা, জয়দাও কিন্তু বারবার ঈশান কিষানের কথা বলছিল। তো আমরা দেখলাম যে আজকে ঈশান কিষান তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তবে ঈশান কিষান তিনি একজন উইকেট কিপার হয়ে তিনি বাউন্ডারিতে দাঁড়িয়ে যে 3টে ক্যাচ নিলেন, সেই ক্যাচ নিয়ে কি বলবেন? কারণ একজন কিপার, ইউজুয়ালি কিপার যখন ফিল্ডিং করে সে সাধারণত সার্কেলের মধ্যে ফিল্ডিং করেন। কিপার তো আউটফিল্ডে অভ্যস্ত থাকে না, সেই আউটফিল্ডে এত ভালো ক্যাচিং ভাবাই যায় না। জয়জ্যোতি কি আছে আমাদের সঙ্গে? মানে হ্যাঁ রয়েছে, জয়জ্যোতি রয়েছে, ও ক্যাচিংয়ের কৃতিত্বটা আবার নিয়ে নিতে পারে। আচ্ছা, তুমি কি বুমরার কাছেও গেছিলে যে বুমরা 4 উইকেট নিল? স্কুলে আমি আর আপনি গিয়েছিলাম। একটা কথা বলি, এটা আমি এতক্ষণ মানে পরে মনে পড়লো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। সেটা হচ্ছে যে ঈশান কিষানের তো গতকাল নিকট আত্মীয় মারা গিয়েছেন, তার মা বাবা চলে এসেছিলেন আহমেদাবাদে, তারা কিন্তু ম্যাচ দেখতে পারেননি, তারা ফিরে গিয়েছেন। তারা আজকে ফিরে গিয়েছেন। কালকে যখন ওই খবরটা আসে তখন ঈশান আমাদের সঙ্গেই বসেছিলেন এবং তিনি অত্যন্ত নার্ভাস হয়ে পড়েছিলেন। তার কোচ বলছিলেন যে টেনশন নিতে না, এই রিল্যাক্স থাকো। তো ওই রকম অবস্থায় আজকে এরকম পারফরমেন্স, এই 56টাকে আমি মানে এই যে রানটা করেছে আচ্ছা জয়দা, তোমাকে আরো একটু বিরত করছি। তবে ভারতের এই জয়ের উচ্ছ্বাসে সাধারণ মানুষজন কি বলছেন তাদের রিয়াকশন একবার আপনাদের দেখাবো। की वजह से आज हम इस विश्व कप को विजयी कर पाए हैं और मेरी शुभकामनाएं हमारे पूरे देश के साथ। देखिए, ये क्रिकेट है। कभी भी हमारे सचिन तेंदुलकर ने या धोनी जी ने भी कभी अपने पहली पारी में शतक नहीं मारे। ये तो क्रिकेट है, आज मारा है कल नहीं मारा, और आज उन्होंने 51 रन की पारी खेली, इतनी शानदार पारी खेली और उनका बहुत बड़ा योगदान है। গৌতমদা, ভারতীয় ফ্যানেদের যে উচ্ছ্বাস আমরা দেখছি কার্যত একেবারে দিশেহারা, পাগল উন্মাদনা দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে আপনার? দুর্দান্ত। জয়জ্যোতি কি আমাদের সঙ্গে ফোনে আছে? সম্ভবত জয়জ্যোতি আমার যোগাযোগ স্টেডিয়ামে বিচ্ছিন্ন মানুষের ভিড়ে বোধহয় মিশে গেছে। আমি বলবো যে এটা হওয়ারই ছিল। ভারত যে ভঙ্গিতে জিতেছে ওয়ার্ল্ড কাপটা, এবং মনে রাখতে হবে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত সাউথ আফ্রিকার কাছে এবার হেরে গেছে। সেই জন্যই অপয়া বলা হচ্ছিল যে 19 নভেম্বর 50 ওভার হেরে গেছে, ফাইনালে ওয়ার্ল্ড কাপ ফাইনালে আবার সাউথ আফ্রিকার কাছে হেরেছে। থার্ড টাইম হলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের হারের হ্যাট্রিক হয়ে যেত। সেই স্টেডিয়াম থেকে এরকম একটা জয় জাস্ট আমি তো মনেই করতে পারছি না কোনো টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে, এমনকি কোনো ওয়ানডে একটাই ফাইনাল আমি বলবো যে 2007-এ এভাবেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, গিলক্রিস্ট একটা দুর্ধর্ষ সেঞ্চুরিতে। এছাড়া কোনো কাপ ফাইনালে
এত একাধিপত্য নিয়ে কোনো টিম জিতেছে বলে সাদা বলের ক্রিকেটে মনেই করতে পারছি না। ভারত সেদিক থেকে তুমি বলছিলে যে আগের যে ভারত জিতেছিল 2024-এ, তারা কিছুটা অনিশ্চয়তার মধ্যে, সংশয়ের মধ্যে লড়াই করে একটা ক্লোজ ম্যাচ জিতেছিল। এই ভারত জাস্ট কোয়ার্টার ফাইনাল থেকে কলকাতার ম্যাচ জেতার পর যেন অপ্রতিরোধ, দেখুন কলকাতা ম্যাচটা যে কোনো সময় হেরে যেতে পারতো, মুম্বাইতেও হেরে যেতে পারতো, কলকাতাটা আরও বেশি হারার আশঙ্কা ছিল। ওইটা বেরিয়ে যাওয়ার পর বোধহয় ভারতীয় টিমের মানসিকতাটা অন্য লেভেলে চলে যায়। গৌতম দা, গোটা টুর্নামেন্টে নিউজিল্যান্ড ভালো খেলেছিল, তবে আজকে তাদের হারের কারণ হিসেবে আপনার কি মনে হচ্ছে, তাদের এই পরাজয়? ভারত দুর্দান্ত খেলেছে। নিউজিল্যান্ড কিন্তু খুব ভালো রিসার্চ করে এসেছিল। নিউজিল্যান্ডের স্ট্র্যাটেজি ঠিকঠাক ছিল। নিউজিল্যান্ড বাইরে বাইরে বল করেছে, স্লোয়ার বল করেছে, ফুল টস করেছে, যে ফুল টসে জিমে নিশ্চয় উইকেটও পেলেন। কিন্তু এই ভারতের ব্যাটিং ইউনিটটা এত ভালো যে এইরকম নর্মাল ব্যাটিং উইকেটে ভারতকে আটকে রাখা খুব মুশকিল, এইরকম একটা ব্যাটিং লাইন আপে। এবং এটা যদি উইকেটে বোলাররা সহায়তা পেত, এই ম্যাচটা যদি ইংল্যান্ডে হতো, আমার ধারণা ভারতের জয়টা এত সহজে হতো না। এই ম্যাচটা যদি সাউথ আফ্রিকায় হতো, এত সহজে হতো না। ভারতীয় উইকেটে হয়েছে, তাতে আমার একটা ভয় ছিল যে শিশির পড়ে পরের দিকে না ভারতীয় বোলারদের অসুবিধে হয়। সেটা যেহেতু ভারত 255 করে দিয়েছে, ওই প্রেশারেই নিউজিল্যান্ড দিশেহারা হয়ে গেছে, শিশিরটার ফ্যাক্টর হয়নি। একবারে গৌতম দা, আরো একবার আপনাদের দেখাবো যে ভারতীয় দর্শকরা এই জয়ের পর তারা কি বলছেন, তারা কতটা উচ্ছ্বাসিত, সেই ছবিটা একবার দেখাবো আপনাদের। செகண்ட் டைம் இந்தியா வேர்ல்டு கப் வந்து தொடர்ச்சியா வின் பண்ணிருக்கு. தேர்ட் டைம் இந்தியா வந்து வேர்ல்டு கப் வின் பண்ணிருக்கு. இது வந்து ரொம்ப நாட்டுக்கு வந்து பெருமையான விஷயம். ஸோ நம்ம எல்லாருமே வந்து பெருமைப்பட வேண்டிய விஷயத்த இந்தியா பண்ணிருக்கு. ஸோ நம்ம எல்லாருமே இந்த நைட்டை தமிழ்நாடு கவர்மெண்ட், ஸ்டேட் கவர்மெண்ட் গৌতম দা, সঞ্জু স্যামসন তিনি শুরুর দিকে লিগের ম্যাচগুলোতে খেলার সুযোগ পাননি, তবে তারপর যবে থেকে তিনি ব্যাট ধরেছেন তবে থেকে কিন্তু রীতিমতো একেবারে ম্যাচ জিতিয়েছেন বলা যেতে পারে। তাহলে কি ভারত নতুন ম্যাচ উইনার পেল ভারত? এটা আমার প্রশ্ন। দেখো তসমিনা, আমি বলছি যে এবারের বিশ্বকাপটা না অভাবনীয় এবং অবিশ্বাস্য। একজন ঈশান কিষান যে সেন্ট্রাল কন্ট্রাক্টে ছিল না, বোর্ড তাকে বাদ দিয়ে দিল, দুর্বিনীত, উচ্ছৃঙ্খল, সে সেন্ট্রাল কন্ট্রাক্টে বাইরে থেকে আবার গীতা পড়ে জীবনে স্থিতি এনে সে ফেরত এলো, এবং এমন ফেরত এলো যে এখন তাকে বাদ দিয়ে ভারতীয় দল হবে না। আরেকজন সঞ্জু স্যামসন, তিনি ভারতীয় দলের বাইরে, তার স্ত্রী, আমি একদিন দেখলাম, আমি জানি না ওটা কোনো এআই কিনা, কিন্তু স্ত্রী দেখলাম একদিন টুইট করলেন যে আমার স্বামী রান পাননি, কিন্তু তার কিপিং গ্লাভসটাও কেড়ে নেওয়া হলো, কিপিং গ্লাভসটাও কিপিং করতে পারলেন না। এই যারা কমপ্লিটলি হিসেবের বাইরে, তারা চলে এলেন মূল মঞ্চে। আর যারা হিসেবের মধ্যে ছিলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে 1 নম্বর বরুণ চক্রবর্তী, তাকে দেখে আমার মনে হচ্ছিল তাকে খেলানোটা আজকে ভুল হয়েছে। আরেকজন অভিষেক শর্মা আজকে 51 করলেন ঠিকই, কিন্তু কোথাও যেন সেই অভিষেক শর্মা নেই। অর্থাৎ যারা র্যাঙ্কিংয়ে 1 নম্বর, তারা চলে গেলেন পার্শ্বনায়কে কিংবা প্রায় প্র্যাকটিক্যালি স্টেজের বাইরে। আর যারা ছিলেনই না স্টেজে, তারা এসে হয়ে গেলেন বিশাল নায়ক। এই বিশ্বকাপটা অভাবিত। আমি বলবো এটা অনেক সময় একটা ইংলিশে কথা আছে, মাদার অফ অল কামব্যাকস, এটাও বোধহয় তাই, এবারে বিশ্বকাপটাও তাই। গৌতম দা, আমরা আলোচনায় থাকবো, তবে এখন সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনে। বিরতির পর ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে। গৌতম দা, জয়জ্যোতি ঘোষ দা তো রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, তবে তার যে সমস্ত ভাইরাল ছবি বলা যেতে পারে সামনে আসছে, যে ঈশান কিষানের সঙ্গে লাঞ্চে গিয়েছিলেন, আরো বাকি কয়েকজন প্লেয়ার রয়েছে, তিলক বর্মার সঙ্গে ছবি। তো জয়দা সেই সমস্ত প্লেয়ারদের সঙ্গে লাঞ্চে গিয়েছিলেন, সেই ছবি আমাদের হাতে এই মুহূর্তে এসেছে। সেই ছবি আমরা দর্শকদেরকেও একবার দেখাতে চাইবো। দেখো, আমি একটা কথা বলছি, আচ্ছা জয়দাও রয়েছে কিন্তু আমাদের সঙ্গে। আমি একটা কথা বলছি, জয়ের সাহস আছে, কারণ আমি কোনো ম্যাচের আগে আমি এবং সিনিয়র 2-1 সাংবাদিক, তারা সবসময় চেষ্টা করে কোনো প্লেয়ারের কাছে বা কোচের কাছে না যাওয়ার ম্যাচের আগে। কারণ কোনো কারণে যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে সেই প্লেয়ার বা সেই কোচ সেই সাংবাদিককে ধরে নেবে অপয়া। সে তো 7টা লোককে দেখেছে, সাংবাদিক হয়ে যাবে অপয়া। আমি কোনো ম্যাচের আগে সেদিন সৌরভ বা সচিনকে সচেতনভাবে এড়িয়ে চলেছি। মানে আমরা তো চাই যে ক্রিকেটারদের কাছাকাছি যেতে, কিন্তু জয়জ্যোতি অকুত ভয়ে দুজনের কাছে ঢুকে পড়েছে। আমি ওকে জিজ্ঞেস করি, জয়জ্যোতি কি আছে? হ্যাঁ হ্যাঁ রয়েছে। আচ্ছা, কি খেলে বলো তো, মানে টুকটাকে লাঞ্চের মেনুটা কি থাকে?
কেটে গেছে লাইন আবার সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে জয়জ্যোতি ঘোষ তিনি ক্রিকেটারদের সঙ্গে লাঞ্চে গিয়েছিলেন, তবে গৌতম দা যে প্রশ্নটা করছে যে কি টুকটাক করেছিলেন, কি খাবার খেয়েছি, কি কি খাবার স্পেশাল খেয়ে- খাবার খেয়েছি একদমই আমার তো মনে হয় যে জয়দা কিছু ঈশান কিষানকে হয়তো কিছু বলে এসেছে, না, এটাও এবং হতে পারে। ক্রিকেটাররা এত সুপারস্টিশিয়াস। আমি জানি আমার রাহুল দ্রাবিড় একবার বলেছিলেন যে আমি কোনো ম্যাচে রান করলে সেদিন সকাল থেকে বিকেল অবধি আমি যা যা করেছি, সকালে উঠে হয়তো আমি 7:49 দাঁত মেজেছি, তারপর হয়তো মুখ সময় দাড়ি কেটেছি, এক্স্যাক্টলি কি কি করি ওইটা লিখে রাখি, ওইটাই রিপিট করি। তার মানে কি আমি সব ম্যাচে সফল হই তা নয়, একটা সংস্কার জন্মে যায় যে এক্স্যাক্টলি এই প্রসেসটা আমায় হেল্প করেছে, হয়তো হেল্প করেনি কিন্তু একটা সংস্কার জন্মে যায়। এবং এই কুসংস্কারটা ক্রিকেটারদের মধ্যে ভীষণ ভীষণ আছে, ফুটবলারদের মধ্যে আছে। পিকে ব্যানার্জি এত বড় একজন কোচ, তার যে লেভেলের কুসংস্কার ছিল ভাবাই যায় না। মানে আমার একটা ম্যাচের আগে দেখেছিলেন খেলা দেখতে, সেই ম্যাচটা 2-2 ড্র হয়ে যায়, উনি যখন মাঠে ঢুকছেন আমিও ঢুকছিলাম, চোকাচুকি হয়ে গেল। সেই যে 2-2 ড্র হলো, তারপর থেকে কোনো ম্যাচে উনি ভুলেও বারবার বলতেন যে তুই আবার এসে পড়িস না। তার কারণ হচ্ছে উনি ওই ড্রর জন্য যেন আমি দায়ী হয়ে গেলাম পরোক্ষে। এই সংস্কারগুলো থাকে। সো জয়জ্যোতি লাকি যে লাঞ্চের নেমন্তন্ন আরও পাবে, কিন্তু ঈশান কিষান ফার্স্ট বলে আউট হলে লাঞ্চ শেষ হয়ে যেত বাকি জীবন থেকে, এটুকু আমি বলতে পারি। তাই কয়েকটা রেকর্ড হয়েছে তাসমিনা, আমি সেটা একটু বলে দিচ্ছি। ইন্ডিয়ান টিম কয়েকটা রেকর্ড করেছে। জয়েন্ট হাইয়েস্ট পাওয়ার প্লে স্কোর ইন T20 ওয়ার্ল্ড কাপ 92 বিনা উইকেটে, যেটা আমি একটু আগে বলছিলাম। এটা জয়েন্ট হাইয়েস্ট পাওয়ার প্লে স্কোর T20 ক্রিকেটে, জয়েন্ট হাইয়েস্ট ওয়ার্ল্ড কাপে পাওয়ার প্লে। অভিষেক শর্মা এবারের ওয়ার্ল্ড কাপে ফাস্টেস্ট 50, 18 বলে 50, এবারের ওয়ার্ল্ড কাপে ফাস্টেস্ট। হাইয়েস্ট টোটাল T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এটা হাইয়েস্ট টোটাল। আচ্ছা, ভারত প্রথম টিম যারা একটা T20-তে 100টা 6 মেরেছে, টোটাল টিমটা। আমি বারবার বলছিলাম যে 6 সিটিং মেশিন হয়ে গেছে ইন্ডিয়ান টিম, 100টা 6 মেরেছে। সঞ্জু স্যামসন তার মধ্যে, একা সঞ্জু স্যামসন মেরেছেন 24টা 6। মনে রাখতে হবে সঞ্জু স্যামসন কিন্তু শুরুর দিকে খেলেনি, জিম্বাবুয়ে ম্যাচ থেকে তিনি মেরেছেন 24টা 6। সঞ্জু স্যামসন T20 ফাইনালে সর্বোচ্চ স্কোর করলেন আজ পর্যন্ত 89, এত বড় স্কোর কেউ করেনি। সঞ্জু স্যামসন তৃতীয় ব্যাটার যিনি সেমিফাইনাল এবং ফাইনাল দুটোতেই 50 করেছেন, এবং ফার্স্ট এভার 50+ ওপেনিং পার্টনারশিপ ওয়ার্ল্ড কাপ ফাইনালে। মানে ওয়ার্ল্ড কাপ T20 ফাইনালে আজ অবধি 50 রানের ওপেনিং পার্টনারশিপ হয়নি, এবং ম্যাক্সিমাম 200+ টোটাল আইসিসি মেন্সে ছিল 7টা, ভারত 7টা। ভারত মানে রেকর্ড, শুধু চ্যাম্পিয়ন হয়নি, সব ব্যাকরণ সব কিছুকে তছনছ করে দিয়েছে। আচ্ছা, সঞ্জু স্যামসন তো অনেকগুলি রেকর্ড গড়ে ফেলেছেন, তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছেন একটু আগে। আচ্ছা, তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে পরের ওয়ার্ল্ড কাপে কি আমরা তাকে দেখতে পাবো? মানে আমি বলতে চাইছি ওয়ানডে ফরম্যাটে কি সঞ্জু স্যামসনকে আমরা দেখতে পাবো? বলা মুশকিল। 2027-এ ওয়ানডে টুর্নামেন্টে সাউথ আফ্রিকাতে খেলা, ইন্ডিয়া সাউথ আফ্রিকাতে আগের ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হেরে গেছে 2023-এ। ভারত চাইবে এই সাফল্যের পরে ভারত উৎসাহিত হবে, কিন্তু ওয়ানডেটা আলাদা, ওয়ানডেটা আবার অন্যরকম খেলা। এখন ভারতীয় দলে এত ট্যালেন্ট আছে যে কে কোথা থেকে এসে যাবে তুমি জানো না। এবং মুহূর্তে আমরা তো দেখতেই পেলাম যে 15 দিনে মানুষের পৃথিবী বদলে যায়, কেউ উপর থেকে নিচে চলে যায়, কেউ নিচ থেকে উপরে চলে আসে। কাজে এত আগে বলা তাসমিনা খুব কঠিন। তবে এটুকু বলা যেতে পারে যে সঞ্জু স্যামসন নিশ্চয়ই একজন দাবিদার হবেন, এবং এই জয়ের পর রোকোর ওপর প্রেশার বাড়বে যে তাদের জায়গা ধরে রাখার জন্য, কারণ একটা বেঞ্চমার্ক সেট হয়ে গেছে। অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি বিরাট প্লেয়ার, কিন্তু তাদেরও জায়গাটা রাখতে হবে। একেবারে গৌতম দা, আমরা এই আলোচনায় থাকবো, তবে এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছে বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আমার সঙ্গে আলোচনায় ছিলেন গৌতম ভট্টাচার্য। গৌতম দা, আজকে দু দলের ফিল্ডিং, ভারত এবং নিউজিল্যান্ড, দু দলের ফিল্ডিং আপনার কেমন লাগলো? ছিলেন মানে এখনো মানে আছে তো? এখনো রয়েছে? দু দলের ফিল্ডিং, ভারতের ফিল্ডিং খুব ভালো। একটা ক্যাচ শিবম দুবে শুরুতেই ফেলেছিলেন, হার্দিক পান্ডে একটা ক্যাচ মিস করে, হার্দিক পান্ডিয়া একটা ক্যাচ মিস করেছেন, কিন্তু আমি বলবো যে ভারত তা সত্ত্বেও ঈশান কিষান একটা দুর্দান্ত ফিল্ডিং করেছেন, তিলক ভার্মা ভালো ফিল্ডিং করেছেন। ভারতীয় ফিল্ডিং ইউনিটে ফিল্ডিংয়ের জন্যে TS দিলীপ বলে যে ভারতীয় ফিল্ডিং টিমের কোচ আছেন, উনি একটু আনসাং হিরো আমি বলবো। ইন্ডিয়ান টিম এই টুর্নামেন্টে দুর্ধর্ষ কিছু ক্যাচ নিয়েছে, রিঙ্কু সিং সমেত, যিনি রিঙ্কু সিং হয়তো খেলেননি, দারুণ ক্যাচ নিয়েছেন। কিন্তু এই TS দিলীপ ইনি নানান রকম খুব ইন্টারেস্টিং কিছু ফিল্ডিং ড্রিল টিমকে দেন,
এবং একমাত্র আমার দেখা করছে যিনি নিজের টাকা থেকে ভালো ক্যাচ ধরতে পারলে, ভালো রান আউট করতে পারলে টিম প্লেয়ারদের টাকা দেন, যে স্পেশাল ইনসেন্টিভ অফার, যেটা করতে পারলে তুমি টাকা পাবে। PS দিলীপ টিমে খুব জনপ্রিয়, এবং আমি বলবো যে এই যে একটা মোটিভেট করা, এক্সট্রা প্র্যাকটিস করানো, এর ফলটা ভারত আজকে গোটা টুর্নামেন্ট জুড়ে কিন্তু পেল। গৌতম দা, আমাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করতে পেরেছি জয়জ্যোতি ঘোষের সঙ্গে। আপনার প্রশ্ন। জয়জ্যোতি, শুনতে পাচ্ছ? হ্যাঁ গৌতম দা বলুন। এই যে লাঞ্চে খেলে টুকটাকের মেনুটা কি ছিল? টুকটাকের মেনু ছিল হচ্ছে পনিরের একটা আইটেম ছিল, পনির মাখনি, আর দুটো পরাটা পনির মাখনি। এই মানে আজকের লাঞ্চের মেনু এটাই ছিল। আর টুকটাকের কিনা জানি না, তবে প্রার্থনাটা কাজ করে। এবং আজকে যে এত মানুষের প্রার্থনা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই টিমবাস দাঁড়িয়ে, এবং এই দৃশ্যটা দেখতে পাচ্ছি, মানে গেটের ওপারে মানে মনে হচ্ছে গোটা ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে গোটা টিম ইন্ডিয়াকে মানে চিয়ার করার জন্য। এবং এই বাস যখন বেরোবে এবং বেরিয়ে যখন টিম হোটেল যাবে, সেই সময় দৃশ্যটা খালি ভাবছি, মানে এই রাত, মানে এরকম রাত খুব কম আসে জীবনে। ভাগ্যবান এই সামনের যে ভেঙ্কটেশ প্রসাদ যাচ্ছেন, তিনিও এই একই কথা বলছিলেন। ওই অভিষেক শর্মা নিয়ে যেটা বলছিলাম, যে সব ভুলে যাও, যদি আজকের ইনিংস খেলে দেয় তাহলে সব 7 খুন মাপ। অভিষেক শর্মা আজকে অবশ্যই তিনি কিছুটা হলেও খেলেছেন, এবং যেটা আমি বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, এটা হচ্ছে যে ঈশান কিষানের মেন্টাল টাফনেস, এটা নিজেকে গড়তে হয়। মানে প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব থিওরি থাকে, যেমন সচিন 2003-এ শুধু নকিং করে গিয়েছেন। এই ঈশান কিষান গতকাল লাঞ্চ খেতে খেতে বলছেন যে আমি মনে করবো যেন সৈয়দ মুস্তাক আলীর একটা ম্যাচ খেলেছি, নট এ ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এবং তারপর যখন সেই ফোনটা আসে, তার নিকটাত্মীয় মারা যান, তার মা বাবা চলে এসেছিলেন আহমেদাবাদে, তারা আজকে ফিরে গিয়েছেন। মানে এই ম্যাচ তাদের দেখার কথা ছিল, তারা দেখতে পারেননি, সেই টিকিটটাও রাখা আছে ঈশান কিষানের কাছে। কিন্তু মানে ওই এরকম পারিবারিক, এরকম একদম কাছের মানুষের বিয়োগ, তার পরের দিন ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যেখানে ভারতীয় দলের প্রতিনিধিত্ব তিনি করবেন, মানে কতটা কঠিন, মানে বুকের খাতাটা কতটা কঠিন হতে হয়, সেটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা খুব ইজি করে দেওয়া যে ঈশান কিষান যখন পারফর্ম করতে পারেনি, তার সমালোচনা করা বা যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রেই। কিন্তু এই যে মেন্টাল টাফনেস, কোনো একজন খুব কাছের মানুষ চলে যাওয়া, তার মা বাবা এসেছিল ওয়ার্ল্ড কাপ ফাইনালে, বারবার টিম ইন্ডিয়া উঠবে না, ঈশান কিষান সেই টিমে থাকবে কিনা কেউ যায় না, তার মা বাবা দেখতে পারলেন না আজকে, তারা ফিরে গিয়েছেন, তার যে নিকটাত্মীয় মারা গিয়েছেন। তাই এইসব সরিয়ে দূরে রেখে যে তিনি মেন্টাল টাফনেস দেখিয়েছেন, এবং তার যে অর্ধশত রান, এটা শুধু অর্ধশত রান নয়, এটা স্টেটমেন্ট যে জীবনে এরকমই সবসময় সবার কাছে স্মুথলি আসবে না, কখনো ব্যর্থতা আসবে, কখনো নিকটাত্মীর বিয়োগ ঘটবে, তারপর তোমাকে পারফর্ম করতে হবে। এবং এই উদাহরণটাই আগেও সচিন দেখিয়েছিলেন 1999-এর ব্রিস্টলে। আজকে হয়তো তার বাবা মারা যাননি, তবে একদম কাছের মানুষ মারা গিয়েছেন। এবং তারপর আজকে ঈশান কিষান এই বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে, যেখানে 1,20,000 30,000 মানুষ রয়েছে, সব হাই প্রোফাইল ভিভিআইপিরা এসছেন, ইন্ডিয়া ফাইনালের মানে জিতবে কি জিতবে না, অপয়া স্টেডিয়ামে এত কিছুর মধ্যে তিনি এরকম পারফরমেন্স করলেন। এটার জন্য একটা আলাদা জোনে থাকতে হয়, মেন্টাল টাফনেস দেখাতে হয়। এবং এই ইনিংসটা বোধ হয় আরো কোটি কোটি ঈশান কিষানকে আরো উৎসাহিত করবে এবং শেখাবে যে জীবনে এরকমই তোমার সামনে সবসময় ভালো জিনিস আসবে, আর সবসময় যে সবকিছু ভালো হবে এটা না ভাবাই ভালো। হঠাৎ এরকম মানে সিচুয়েশন আসবে, হয়তো তোমার কিছু করার থাকবে না। আমার মনে হচ্ছে জয়জ্যোতি, তোমার পেছনে ডান্ডিয়া শুরু হয়ে গেছে। একদম এখানে যা অবস্থা এই মুহূর্তে গৌতম দা, একদম আমি আপনাকে মিস করছি। আপনি থাকলে হয়তো এখানে আরো ভালো হতো, জমে যেত। দিওয়ালি শুরু হয়ে গিয়েছে এখানে, এবং মানে পুরো উৎসব, লোকাল যে উৎসবের মেজাজ এই মুহূর্তে, যেখানেই যে রাস্তায় যাই আজকে আহমেদাবাদের, সেখানেই কিন্তু এই উৎসবটা চলবে। গতকাল থেকে দেখছিলাম, গতকাল যখন আমি সাক্ষাৎ নিচ্ছিলাম, সেই সময় দিওয়ালির আবহাওয়া দেখছিলাম যে রাতের আকাশ রঙিন হচ্ছে। এই মুহূর্তে কেউ নাচছে, কেউ সেলিব্রেট করছে, যে যেরকম ভাবে পারে সেলিব্রেশন করছে। কারণ বারবার তো আর 25শে জুন বা 2রা এপ্রিল বা 29শে জুন
আজকের এই 8ই মার্চ আসে না, এগুলো মানে হাতে গোনা এই দিনগুলো কিন্তু খুব অল্পই আসে জীবনে। তাই যে যেরকম ভাবে পারছে সেলিব্রেট করছে, যারা দেখেছেন তারা তো ইতিহাসের সাক্ষী থেকেছেন আজকে, যারা দেখতে পারেনি তারা যেখান থেকে হোক তারা সেলিব্রেট করছেন। এই মুহূর্তে আহমেদাবাদ একদম উৎসবের মেজাজে ধরা পড়েছে এবং সবাই সেলিব্রেট করছে ভারতীয় দলকে নিয়ে, ভারতের এই জয়কে নিয়ে। মানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লব যে এই কথাটা রয়েছে, শ্রেষ্ঠ আসনে এই মুহূর্তে ভারত বিরাজ করছে। গৌতম দা, জয়, যদি আমি একটা কথা বলি যে কোনো বড় টুর্নামেন্ট জিততে একটু সত্যি ভাগ্যের দরকার হয়। আমরা যদি ভাগ্যের দুটো বড় সুবিধে দেখি ভারত যেটা পেয়েছে, একটা ওয়াংখেড়েতে হ্যারি ব্রুক যে ক্যাচটা ফেলেছেন সঞ্জু স্যামসন তখন বোধ হয় 10 বা এরকম কিছু করেছিলেন, ওই ক্যাচটা ভাবাই যায় না। ওই ক্যাচটা এত সহজ একটা ক্যাচ যে মিস হতে পারে, সেখান থেকে সঞ্জু স্যামসন ম্যাচ ঘুরিয়ে গেলেন। আজকে 3rd ওভারে অভিষেক শর্মা একটা স্কোয়ার লেগে ক্যাচ তুলেছিলেন, যেখানে দাঁড়িয়েছিলেন গ্লেন ফিলিপস, নিউজিল্যান্ডের বেস্ট ফিল্ডার। আমার তক্ষুনি মনে পড়ে গেল ট্র্যাভিস হেডের ওই ক্যাচটা অবিকল ওই জায়গায় 2023-এর ফাইনালে ঝাঁপিয়ে পড়ে রোহিত শর্মার ক্যাচ ট্র্যাভিস হেড তুলে নিয়েছিলেন, ম্যাচ ঘুরে যায়। আজকে গ্লেন ফিলিপস এত ভালো ফিল্ডার, অল্পের জন্য ক্যাচটা পেলেন না। 3rd ওভারে আজকে যদি অভিষেক শর্মা আউট হয়ে যান, কে বলতে পারে ভারত 255 করতে পারতো কিনা? তোমার কি মনে হয়? একদমই। আর সেই জন্যই তো আমি বললাম যে ক্রিকেট বিজ্ঞান সবসময় খাটে না। কোথাও গিয়ে গম্ভীর থিওরি কাজ করে, কোথাও গিয়ে হোটেল পরিবর্তন করতে হয়, কোথাও গিয়ে মানে গম্ভীর যেরকম ভাবে পথ চালনা করে সেভাবে চলতে হয়। মানে কি সবকিছু তো যুক্তি দিয়ে বোঝানো যায় না। আজকে এটা কিন্তু প্রমাণ যে ওই ক্যাচটা হলে কিন্তু 250 নাও হতে পারতো, উইকেট পড়েও যেতে পারতো। আজকে ঈশান কিষানও হয়তো ভালো নাও খেলতে পারতো। তবে সব মিলিয়ে ওই মানে ক্রিকেট তো খেলতেই হবে, ক্রিকেটের উপরে কিছু নেই। ক্রিকেট বিজ্ঞান যেমন রয়েছে সাইডে এটাও রয়েছে। এটার ব্যাখ্যা এভাবেই করতে পারি, কারণ যে ফিল্ডার ক্যাচ মিস করছেন তিনি এই ক্যাচ মিস করার ফিল্ডার নন। তাই এটাই বলার যে যা হয়েছে ভারতের জন্য ভালো হয়েছে এবং এত মানুষের প্রার্থনা কখনো বিফলে যায় না। ওই আবারও সেই শাহরুখের ডায়লগ, আগার এই মুহূর্তে গৌতম দা কিংবাস চলে এসছে এবং ধীরে ধীরে হয়তো ইন্ডিয়ান ক্রিকেটাররা বেরোবেন এবং দেখার মতো একটা দৃশ্য এই মুহূর্তে মানে গেটের অপর প্রান্তটা কিন্তু আমি দেখি একদম নীল সমুদ্র মনে হচ্ছে এবং ভারতীয় দলকে তারা বরণ করবে এবং ভারতীয় দল যখন বাসটা যাবে টিম হোটেলে সেই মুহূর্তে যে দৃশ্যটা আজকে রাত সারা রাত কিন্তু এই আহমেদাবাদ জাগবে এবং টিম হোটেলে এই যারা দর্শকরা দাঁড়িয়ে রয়েছেন এরাও কিন্তু যাবেন। আমি কথা বলছিলাম, তারা বলছেন যে আজকে রাত না যাই তাহলে কোন রাতে যাবো। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন আছে জয়, যদি একটা ছোট প্রশ্ন আছে, তুমি নাচতে যাবে কখন? হ্যাঁ গৌতম দা, কোশ্চেন যদি একবার করেন। তুমি নাচতে যাবে কখন? নাচতে যাবে কখন? নাচতে যাবক্ষণ আমি তো মানে নাচছি, মানে আমার হৃদয় তো নাচছে অলরেডি। সুতরাং সেলিব্রেশন তো চলছেই, তো সব সাংবাদিকের হৃদয় সেলিব্রেশন চলছে এই মুহূর্তে। আচ্ছা জয়দা, আমারও একটা প্রশ্ন আছে। এই যে তুমি ঈশান কিষানের সঙ্গে এত ভালো ভালো লাঞ্চ করে এলে, তো তুমি আমাদেরকে এসে ট্রিট দেবে তো? আমি তো ট্রিট দেবো এবং আমার তো ট্রিট দেওয়াটা উচিত, কারণ বারবার আমাকে বলা হতো যে আমি যখন যাচ্ছি ইন্ডিয়ান টিম হেরে যাচ্ছে, তো তারপরে এখন মনে হয় আর কেউ কিছু বলবে না, বিশ্বকাপটা জিতে আসছি। আমি ট্রিটের অপেক্ষায় থাকলাম। ঈশান কিষান ট্রিট দিয়েছে, আজকে তিলক বর্মা ট্রিট দিয়েছে, আশা করবো তসমিনাও ট্রিট দেবে এবং গৌতম দাস তো দেবেই। আরে শোনো, হ্যাঁ। ওই যে ইন্ডিয়ান টিমকে বলা হচ্ছে না গ্রেটেস্ট অফ অল টাইম, ওই যে লোকটা কৃপন অফ অল টাইম। দেখো তোমাকে কিন্তু অন ইয়ারে স্টেডিয়াম বুলেটিনে কৃপন বলে দিল। তুমি কি ট্রিট দেবে? এর আগেও বলা হয়েছে। একবার জয়দা তুমি জোর করে বলো। অবশ্যই বের করবো, ওয়ালেটটা অবশ্যই বের করবো। তবে আমিও কিছুটা ট্রিট মানে এখানে পাওয়ার যোগ্য আমি মনে করি, কারণ ওয়ার্ল্ড কাপটা জিতেছে এবং না ওকে বেচারা, ও তো এই দুদিন ক্রিকেটারদের সঙ্গে খেয়েছে, ক্রিকেটার তো ডায়েটিং এ থাকে, ওই কি সব পনির টনির খেয়েছে, ভালো কিছু পায়নি। তো আমাদের সঙ্গে এসো, আমরা প্রপার খাবার খেতে পারবে। ওই ক্রিকেটারদের তোমার ডায়েটিং করা খাবার তোমায় খেতে হবে না, তুমি প্রপার হাত ডুবিয়ে ঝোলে হাত ডুবিয়ে খেতে পারবে। একদম একদম, আমি আসছি। তার আগে কিছু ছবি অবশ্যই আমরা দেখাবো কলকাতা টিভি ডিজিটালে। এই মুহূর্তে আমিও যাচ্ছি টিম হোটেলে, ওখানে কিভাবে সেলিব্রেট করছে টিম ইন্ডিয়া এবং কি চলছে ভিতরে সব আবহাওয়াটা সবকিছু নিয়ে অবশ্যই আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি কলকাতা টিভি ডিজিটালে। একবারে অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে জয়দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আমরা এই মুহূর্তে যে আলোচনাতে ছিলাম, গৌতম দা
অভিষেক শর্মার পারফরমেন্স নিয়ে কি বলবেন, কারণ কি গোটা আরো টুর্নামেন্টে প্রশ্ন বাকি আছে? হ্যাঁ আমার মনে হয় অভিষেক শর্মাকে নিয়ে যেহেতু বিরাট কোহলির পর আমার এখন অভিষেক শর্মাকে ভালো লেগেছে, তো ও তুমি এখন নতুন অভিষেক হ্যাঁ। শর্মার ফ্যান। বিরাট কোহলি তো এখনো খেলছে, তুমি অলরেডি দল বদল করে ফেললে। কে বলা যায় কতদিন খেলবে, তাই আমি এখন অভিষেকে ফিরে গেছি। আচ্ছা গৌতম দা, আমরা আলোচনায় থাকবো, তবে এখন সময় হয়েছে একটা বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। গৌতম দা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গৌতম গম্ভীর তিনি বারবার সমালোচনার মুখে পড়েছিলেন। আমরা দেখেছিলাম যখন অভিষেক তিনি ব্যাটে রান পাচ্ছেন না, তারপরেও কেন তার উপর আস্থা রাখা হয়েছে, এই নিয়েও কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছিল গৌতম গম্ভীরকে। কি বলবেন? আমি বলবো যে এই যেরকম দুর্ধর্ষ কামব্যাক করেছেন তোমার অভিষেক শর্মা, আরও বেশি করে ঈশান কিশন, এবং তারপর ইন্ডিয়ান টিমে যার কথা আমরা বারবার করি যে অক্ষর প্যাটেল বাদ করে কামব্যাক করেছেন, এরা যেরকম কামব্যাক করেছেন, গৌতম গম্ভীরও তেমনি একটা কামব্যাক করেছেন যেটা কেউ ভাবেইনি। এই জাস্ট মাত্র 1-2 মাস আগে কলকাতা ইডেন গার্ডেন্সে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচ হেরে গিয়েছিলেন, তারপরে সিরিজ হারেন 0-2। গোটা দেশ তখন তাকে গালাগাল করছিল, এবং সেখান থেকে তিনি এই যে এত বড় একটা সাকসেস হলো টি20 ক্রিকেটে। এর আগে তিনি আইপিএল জিতেছেন ক্যাপ্টেন হিসেবে, কোচ হিসেবে, মেন্টর হিসেবে, কিন্তু ভারতীয় ক্রিকেটের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেও তিনি কিন্তু সমালোচনায় ধারাবাহিক বিদ্ধ হচ্ছিলেন। আজকের এই জয়টা আর তাকে 2027-এর ওয়ানডেতে টিম কী হবে পরের প্রশ্ন, কোচের নামটা প্রথমে বসে গেল। টিম কী হবে পরে দেখা যাবে, ক্যাপ্টেন কী হবে পরে দেখা যাবে, কোচকে গৌতম গম্ভীর। একেবারেই গৌতম গম্ভীর তিনি বারংবার সমালোচনার মুখে পড়েছিল, এবং যেমনটা গৌতম দা আমাদের জানালেন, আপনিও গৌতম, কোচও গৌতম। আমি তো গোলমাল হয়ে যাচ্ছে, আমার তো গোলমাল হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো কামব্যাক হচ্ছে না ওর মতো। গৌতম গম্ভীর আমি বারবার বলছি যে আপনার ইডেন গার্ডেন্সে আবার এসে যে ম্যাচটা জিতলেন, আপনার এবার অন্তত কলকাতায় ফ্ল্যাট কেনা উচিত, কারণ এর আগে আইপিএল জিতেছেন ক্যাপ্টেন হিসেবে, মেন্টর হিসেবে। উনি বারবারই বলেন যে দিল্লির বাইরেও সবচেয়ে প্রিয় শহর হচ্ছে কলকাতা, ইনফ্যাক্ট কখনো বলেন দিল্লির চেয়েও বেশি প্রিয় কলকাতা, কিন্তু এখনও কোনো ফ্ল্যাট কেনেননি। জানি না, আমি কলকাতা জেতার পরও রিমাইন্ড করলাম, তাতে আমায় 4টে স্মাইলি পাঠিয়ে ছেড়ে দিয়েছে। আচ্ছা গৌতম দা, দর্শকরা হয়তো এই প্রশ্নটা জানতে চাইবে, যেটা আমিও কিছুক্ষণ আগে জানতে চাইছিলাম, যে আপনি আজকে স্টেডিয়াম বুলেটিনে, আপনার তো আজকে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকার কথা ছিল। আমি আজকে যদি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকতাম তাহলে তো এই শোটা কে করতো তাহলে? তো আপনি কি সেজন্য আমি আর দর্শকদের জন্য- জয় আজকে টুকটাক করে দুজনে কেউই প্রেস বক্সে বসিনি, এটা আমাদের কলকাতা টিভির টুকটাক। আমার মনে হচ্ছে যে আপনাদের দুজনের জন্যই আজকে ভারতের বিশ্বকাপ জয়। এই রে। আচ্ছা গৌতম দা, ট্রফি কি তুলে দেওয়া হয়ে গেছে, কি মনে হচ্ছে? ট্রফি এখনো তুলে দেওয়া হয়নি, ট্রফি তুলে দেওয়া হবে কিছুক্ষণ পরেই। সেলিব্রেশন চলছে, জয় যেরকম বলছিল টিম ইন্ডিয়া বেরিয়ে যাচ্ছে, খুব মানে এরকম একটা জয়ের পরে তো সেলিব্রেশন খুব স্বাভাবিক, এবং ঘরের মাঠে যখন খেলা হয় একটা টিম আরও বেশি প্রেশারের মধ্যে থাকে। নিউজিল্যান্ডে কিছু আসে যায় না, নিউজিল্যান্ড দিব্যি চলে যাবে, ফিরবে, অকল্যান্ডে এয়ারপোর্টে কোনো বিক্ষুব্ধ সমর্থক আসবে না। কিন্তু ভারত যদি আহমেদাবাদে আজকে হেরে যেত এবং বিশ্রীভাবে হারতো, তাহলে হয়ে গেল, এতদিন ফাইনালে ওঠার যাবতীয় যত কিছু গর্ব সমস্ত কিছু চুরমার হয়ে যেত, এটুকু তোমায় বলতে পারি। এবং অতীতে আমরা দেখেছি যে প্লেয়ারদের বাড়ি অ্যাটাক অব্দি হয়েছে। মহেন্দ্র সিং ধোনিকে কলকাতায় লুকিয়ে আসতে হয়েছে। আজকে সবাই যখন ধোনি করে, আমার শুধু মনে হয় 2007-এ এই ধোনি এসে কলকাতায় দিনের বেলায় বেরোতে পারেননি, রাত্রিরে তিনি ওই চা খেতে যেতেন গোখেল কলেজের উল্টো দিকের জায়গাটায়, এবং তারপরে ওই টলি ক্লাবের পেছন দিয়ে রাত্রিরে ফিরতেন, ভিক্টোরিয়ার কালো কাজ পরে গাড়িতে যেতেন। তার কারণ হচ্ছে ফ্যানরা এতটাই বিক্ষুব্ধ ছিল। তার রাঁচিতে তার বাড়ির সামনে ধোনির শ্রাদ্ধ বাসর বসানো হয়েছিল। ভাবতে পারো আমাদের এখানে সমর্থকরা, উগ্র সমর্থকরা কী ধরনের এক্সট্রিমসে বিচরণ করেন। সেইখানে থেকে ইন্ডিয়ান টিম যে এত ভালোভাবে জিতলো, তার জন্য সমস্ত কৃতিত্ব কোচ, সাপোর্ট স্টাফ এবং প্লেয়ারদের প্রাপ্য। একেবারে গৌতম দা, আর কিছুক্ষণের মধ্যেই জয়ের ট্রফি তুলে দেওয়া হবে ভারতীয় দলকে, তবে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম আমরা আলোচনাতে। গৌতম দা, টি20 বিশ্বকাপে ভারতের জয়, আজকে দিনটা নিয়ে কি বলবেন? আজকে একটা স্পেশাল দিন, যেদিন ভারতের সমস্ত ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেনরা মাঠে ছিলেন। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা, তিনজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন দেখলেন ভারত বিশ্বকাপ জিতছে। এর চেয়ে গর্বের মুহূর্ত আর কি হতে পারে? কিন্তু 10 মিনিট আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ব্রেকের পর আবার ফেরত আসবে। গৌতম দা, কথায় রয়েছে যে সব ভালো তার, শেষ ভালো যার। ইয়েস, কাপটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কাপের ছবি আমরা দেখছি। আজ থেকে বছর 15 আগে
কোনো একটা দ্বিপাক্ষিক সিরিজ জিতে ভারত ফিরছিল বোধহয় নাগপুর থেকে, সবাই নেমে যাওয়ার পর হঠাৎ আবিষ্কার হয় যে প্লেনের মধ্যে ট্রফিটা থেকে গিয়েছে, অর্থাৎ ট্রফিটা কেউ বদলই করেনি। এই বিশ্বকাপে সেই সমস্যা নেই, বিশ্বকাপটা এত প্রেশাস একটা যে প্রত্যেকে বিশ্বকাপের সময় জয় শাহ তুলে দিচ্ছেন আইসিসি চেয়ারম্যান ট্রফিটা, প্রত্যেকে রাখবে। এবং এই টিমে 3 জন আছেন যারা অলরেডি বিশ্বকাপ জিতেছেন, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়া, যারা বার্বাডোসে 2024 জিতেছিলেন। বাকি 8 জন, আমার যতদূর মনে পড়ছে, বাকি 8 জনই নতুন অভিজ্ঞতা তাদের কাছে। সো কাপ জয়, এটা তো সারা জীবন, কাপ জয়ের একটা মেডেল সারা জীবন তারা রাখবেন। আছে কত বড় বড় প্লেয়ারের কাছে কাপ জয়ের কোনো মেডেল নেই, কুম্বলের বাড়ি নেই, সৌরভের বাড়িতে নেই, কিন্তু এদের সবার কাছে আছে। তাই তারা ভারতের ইতিহাসের একটা সোনার ইতিহাসের সবাই অংশীদার হয়ে গেলেন। আজকে সুনীল ওয়ালসন 83 বিশ্বকাপে একটাও ম্যাচ খেলেননি, ভারতীয় ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে গেছেন, একটা ম্যাচ না খেলেও, যেহেতু তিনি 83 টিমের মেম্বার ছিলেন। তাই আজকের বিশ্বকাপ জয় একটা অবিস্মরণীয় রাত, যেরকম ক্রিকেট প্রেমীদের মনে থাকবে, যারা খেলেছেন, অংশ নিয়েছেন, সাপোর্ট স্টাফ যারা ছিলেন, তাদের তো সারা জীবনের সম্পদ, তাদের বংশধরদেরও সম্পদ। গৌতম দা, আজকে আমাদের সময় শেষ হয়েছে, আলোচনা এখানেই থামাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। স্টেডিয়াম বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। শুভরাত্রি, খুব আনন্দ করুন, নাচানাচি করুন, ভালো খাবার খান।